বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনারা দুজনেই যেহেতু আইনজীবী, একটু বুঝতে চাই যে নতুন একটা সরকার যাত্রা শুরু করলো, আপনার দলের সরকার, দেশের আইনের শাসনের হালচাল কী, বা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্যে কতখানি অঙ্গীকারবদ্ধ আপনারা, লক্ষণ কি বলছে আপনার কাছ থেকে আমি শুনতে চাই। এবং যেটা বিএনপি বলছে তার নির্বাচনী স্লোগান যে সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ, সেটা কি এই কয়েকদিনে বোঝা যাচ্ছে কিনা যে সেটা আসলে তারা মিন করছেন, এবং বাংলাদেশটা আসলে সবার, যেটা প্রধানমন্ত্রী তার একটা বক্তৃতায় বলেছেন যে যাকে তারা ভোট দিয়েছেন তিনি তাদের প্রধানমন্ত্রী, যাকে তারা ভোট দেননি তিনি তাদের প্রধানমন্ত্রী, এমনকি যারা ভোট কেন্দ্রে যাননি তিনি তাদেরও প্রধানমন্ত্রী। সেটা আসলে শুধু কথাই না, আমরা কাজও দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে। যদিও চুলচেরা বিশ্লেষণ করবার বা পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নেবার সময় এখনও হয়নি, তারপরে লক্ষণ কী বলছে সেটা একটু বুঝতে চাই আপনাদের কাছ থেকে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। জি, ধন্যবাদ আপনাকে এবং আমার বন্ধু যিনি আর আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, 17 তারিখ সরকার ওত পড়েছে ফেব্রুয়ারি মাসের, আজকে মাত্র 9 দিন। এটাকে আর যাই হোক একটা ম্যাচিউর টাইম বলা যায় না যে একটা সরকারের ভবিষ্যৎ কেমন কি হবে সেটার উপরে মন্তব্য করার জন্য উপযুক্ত সময় আমরা এখনও উপনীত না। তবে এটা নিশ্চিত আমরা দীর্ঘ পরিক্রমায় যে জিনিসগুলো দেখে আসছি, আপনি দেখবেন গত 16টা বছর যাবৎ আন্দোলন করে এই পর্যায়ে কিন্তু আজকে জাতীয়তাবাদী দল উপনীত, এবং এখানে জনগণের ভোটে নির্বাচিত একটি রাষ্ট্রে একটা সরকার হিসেবে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। এই দীর্ঘ পরিক্রমায় আমরা যে সমস্ত কথাগুলো বলি, কারণ আমাদের হয় কি অনিচ্ছায় সত্ত্বেও অনেক সময় স্বৈরাচারের কথা আমাদের এসেই যায়। তাদের কথা থেকে বড় হলো যে তাদের যে অপকর্ম ছিল সেগুলো আমাদের মধ্যে এসে যায়। তো তারা আমাদের জাতীয় যে স্পর্শকাতর প্রতিষ্ঠান সহ সাংবিধানিক এবং এই সমপর্যায়ের যে সমস্ত প্রতিষ্ঠান সবগুলোকে ধ্বংস করে দিয়ে গেছিলেন। আপনি দেখবেন, আপনার মনে আছে নিশ্চয়ই, ম্যাডাম খালেদা জিয়া যখন বিএনপির চেয়ারম্যান, তখন উনি 2030 একটা ভিশন দিয়ে গেলেন, এবং সেখানে কিন্তু বিএনপি তখন বিরোধী দল, নির্যাতিত বিরোধী দল। এরপরে দেখেন ম্যাডাম খালেদা জিয়া চলে যাওয়ার পর জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দীর্ঘ সময় ম্যাডামের অসুস্থতা এবং কারাবন্দী জীবনের কারণে ওনাকে চালাইতে হলো। তিনি একটা পর্যায়ে এসে 31 দফা দিলেন। 30 দফা? হ্যাঁ, 30 দফা, 31 উনি দিয়ে কি করলেন দেখেন, অনেকগুলো কথা সেখানে বলেছে। 31 দফা, রাইট। হ্যাঁ, এবং সেখানে তিনি বললেন যে স্বৈরাচার সরকার জাতির সকল প্রতিষ্ঠানকে যেহেতু ধ্বংস করে দিয়েছে, একটা ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে আমাদের সেগুলোকে পুনর্নির্মাণ পুনর্গঠন করতে হবে, এবং তখন কে রাষ্ট্র ক্ষমতায় আসবে সেটাও কিন্তু একটা বৃহৎ রাজনৈতিক দলের নেতা হিসাবে তিনি সেটা করে গেছেন। এবং আপনি দেখেন এই 31 দফা দেওয়ার পরে 31 দফার অনেক কিছু 5ই আগস্টের পরিবর্তনের পর যারা এই যে ঐক্যমত্য কমিশন করলেন, আমি ওই অস্থায়ী সরকারের কথা বাদই দিলাম, তাদেরই ঐক্যমত্য কমিশন, তারা এসে যে সমস্ত জুলাই সনদ ইত্যাদি ইত্যাদি বা যে সমস্ত সংস্কারের প্রস্তাবনা দিলেন, গণভোটে যে 48টা দফা দিলেন, এই সবগুলো বিষয়ই কিন্তু আপনি লক্ষ্য করবেন 31 দফা বা ভিশন 2030 মধ্যে কিন্তু ছিল। তো এই সরকার মাত্র 9 দিন 10 দিনের সময়ের কালে আজকে রাষ্ট্র ক্ষমতায়, ওই জিনিসগুলো কিন্তু নির্বাচনের আগেই জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে, এবং জনগণ এগুলাকে যুক্তিসঙ্গত সময় বিচার বিশ্লেষণ করে নির্বাচনে ভোট দিয়ে আজকে জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। শুনেন, ভুল ত্রুটি দুই একটা হওয়াটা খুবই যুক্তিসঙ্গত, এবং ভুল করা এক ধরনের অধিকার। যুক্তিসঙ্গত না, স্বাভাবিক। না, আমি বলছি যুক্তিসঙ্গত এই কারণে, স্বাভাবিক বলেই আমি যুক্তিসঙ্গত বলছি এটাকে। এবং ভুল করা কিন্তু মানুষের অধিকারও বটে, দুই একটা ভুল করা কিন্তু একটা মানুষের অধিকারও বটে। এবং ভুল মানুষকে কিন্তু সবথেকে বড় যে উপকারটা করে সেটা হলো, দুই একটা ভুল কিন্তু মানুষকে অনেক বৃহৎ শিক্ষা দিয়ে মানুষকে আরও উপযুক্ততা। তো সেই কারণে আমি যে জিনিসটা মনে করি, সরকারের সূচনা থেকে, এবং আমরা সবচেয়ে বড় যে জিনিস আমি যে কারণে বেশি আশাবাদী হতে পারি বা আশাবাদী হই, সেটা হলো এই
যে যিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি একজন ভাগ্যবান মানুষ। তিনি তার বাবার জীবনের আদর্শ দেখেছেন শৈশব থেকে। তার বাবাকে এমনি রাষ্ট্র পরিচালনা করছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সেটা দেখেছেন। তার আদর্শ নিয়ম নীতি দ্বারা তিনি অনুপ্রাণিত। ম্যাডাম খালেদা জিয়ার সংস্পর্শে থেকে তিনি অনেক কিছু দেখেছেন, তিনি তার দ্বারা অনুপ্রাণিত। এত ভাগ্যবান মানুষ পৃথিবীতে কোন দেশে, শ্রীলঙ্কায় একজন দুজন হয়েছিলেন, আমাদের দেশে তিনি আজকে এই জনাব তারেক রহমান, তার রাষ্ট্র পরিচালনা। আপনি দেখেন কিছু কিছু অ্যাক্টিভিটিস দেখলে মনে হবে আমাদেরকে কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছে যে শহীদ জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়েছিলেন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার কর্মতৎপরতা, তার চলাচলতি, বিশ্বাস, ওয়ে অফ অ্যাকশন, কথা বলা এবং কণ্ঠটারও আমি লক্ষ্য করেছি, কণ্ঠও মনে হচ্ছে যদি আপনি কাছাকাছি না থাকেন কখনো কখনো মনে হবে যে জিয়াউর রহমান কথা বলছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভালো কিছু আশা করার মতো সুযোগ তৈরি করে দিচ্ছে আমাদের মধ্যে, এবং আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ এই কারণে নাই যে দেশে আইনের শাসন নিয়ে আপনি আশাবাদী? দেখুন, সবার আগে বাংলাদেশ, কোনো সংশয় নেই, এবং না আমি আপনাকে শুধু বাংলাদেশটা সবার, সেটা আশাবাদী, মানে আমি দারুণভাবে আশাবাদী, নিরাশ হওয়ার তো কোনো কারণই নেই। এবং আমি আপনাকে বলবো তিনটা বিষয় আপনি 31 দফাকে হাইলাইট করে নির্বাচনী যখন ম্যানিফেস্টো দেওয়া হলো তখন তিনটা বিষয়কে আজকের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান হিসাবে উপস্থাপন করেছিলেন। সেটা হলো আইনের শাসন, ন্যায় বিচার এবং সাম্য। এই তিনটা জিনিসকে তিনি বিচার বিভাগের স্বাধীনতা, এবং এই তিনটা জিনিস, অর্থাৎ আপনি যে আইনের শাসনের কথা বলছেন, এটা নির্বাচনের আগেই মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন হিসাবে জাতির কাছে উপস্থাপন করে গেছিলেন যে আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে আমার প্রথম কাজই হবে। হাসান তারিক চৌধুরীর অবজারভেশন একটু শুনি। ধন্যবাদ জিল্লু ভাই, ধন্যবাদ আমার বিজ্ঞ সহ-আলোচক। আমি এতক্ষণ শুনছিলাম এবং আমি অনেকের মতোই খুব আশাবাদী, এবং আমি এই কথার সাথে একমত যে ইট ইজ টু আর্লি টু কমেন্ট। কারণ একটি সরকার মাত্র 9 দিন ক্ষমতায় এসেছে। আমরা বাঙালি জাতি নিশ্চয়ই এত অধৈর্য না, যারা দীর্ঘকাল গণতন্ত্রহীনতা এবং এক ধরনের স্বৈরাচারী শাসনের জাতাকলে পিষ্ট ছিলাম। কিন্তু মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, আশা করতে ভালোবাসে, এটা মানুষের সহজাত প্রবৃত্তি, এবং এই স্বপ্ন দেখাটা অন্যায় না। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হয় যে আমরা এই শব্দের সাথেও পরিচিত যে মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ দিনের শুরুটা বলে দেয় যে আগামী বছরগুলো কেমন যাবে। এটা আমাদের দেশের মানুষ একটা রিচুয়াল হিসেবে মানে, বিশ্বাসও করে অনেকে। তো আমরা যে চমক দেখতে পেয়েছিলাম যখন আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি যখন স্বদেশের মাটিতে দীর্ঘ 17 বছর নির্বাসন শেষে পা রাখলেন, তিনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান তো নিশ্চয়ই এটা ছিল না যেটা শেখ হাসিনার কায়দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে এই যে নিপীড়নের ঘটনা ঘটানো হবে। প্ল্যান তো নিশ্চয়ই এটা ছিল না যে সুপ্রিম কোর্টে আবারও মব হবে। প্ল্যান তো নিশ্চয়ই এটা ছিল না যে বরিশালে আদালত কক্ষে মব হবে, যদিও দ্রুতই সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে, অ্যাকশন নেওয়া হয়েছে, এটা ইতিবাচক, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু আইনের শাসনের যেটা প্রাধান্য, যেটা আমাদের সংবিধানের 27 অনুচ্ছেদ, আমাদের 31 অনুচ্ছেদ এবং আমাদের 32 অনুচ্ছেদে যে আইনের দৃষ্টিতে সমতা এবং বিচারিক যে চেতনা, এই চেতনাটা আমরা কত বেশি রাষ্ট্রের নীতি নির্ধারণের প্রতিফলন হতে দেখছি, আমরা কিন্তু সেটি দেখছি না। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে উনি এক ধরনের একটা আইন শৃঙ্খলার জায়গায় একটা রুল অফ লয়ের যে স্পিরিট সেটা প্রতিষ্ঠা করবেন, হয়রানিমূলক মামলাগুলোর ব্যাপারে স্টেপ নেবেন, সেগুলো আমরা কাগজে দেখছি। কিন্তু কাজীর গরু অধিকাংশ সময় খাতায় থাকে, গোয়ালে যখন দেখা যায় না, প্রশ্নটা কিন্তু তখনই ওঠে। আমরা এখনো আশা করতে চাই, আমরা এখনো স্বপ্ন দেখতে চাই যে ভুলগুলো গত 9 দিনে হয়ে গিয়েছে, সেই ভুলগুলো যেন আবার আগামী 90 দিনে তার পুনরাবৃত্তি যেন না ঘটে। জাতীয় সংসদ অধিবেশন বসবে, তার আগেই আমরা একটা সাংবিধানিক চ্যালেঞ্জকে নিয়ে কিন্তু অগ্রসর হচ্ছি। অর্থাৎ রাষ্ট্রের যে সাংবিধানিক ভবিষ্যৎ সেটি কিন্তু একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন, যেটি কিনা আবার আইনের শাসনের সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের দেশের পার্লামেন্টের একটা বিরোধী দলেরা 2টি শপথ নিয়েছে, আর যারা সরকার গঠন করেছে তারা 1টি শপথ নিয়েছে। এখন কোন শপথ ওয়ালারা আমাদের লোক?
সংবিধানের লোক, আইনের শাসনের লোক, আর কোন শপথওয়ালারা যারা 2টি শপথ নিল তারা কতটা আইনের লোক, কতটা সংবিধানের লোক, এটি তো আমাদের বিচার করতে হবে। এবং জাতি খুব উন্মুখ হয়ে তাকিয়ে আছে মহান পার্লামেন্টের দিকে, তারা এই বিষয়ে কি দিক নির্দেশনা দেন। এখন আমাদের সংবিধানের যেটুকু স্পিরিট, যেটি ইতিমধ্যেই সংবিধান বিশেষজ্ঞরা, আমাদের বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা বলেছেন যে এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই, এবং বিএনপির নেতারাও প্রকাশ্যে বলেছেন যে আমরা একটা বিশেষ পরিস্থিতির চাপে গণভোটকে মেনে নিয়েছিলাম, যদিও এর কোনো আইনগত ভিত্তি বা সাংবিধানিক ভিত্তি ছিল না। তাহলে বিসমিল্লাতে যে ভুলটা করা হয়েছে সেই ভুল শুধরানোর কি কোনো সুযোগ নাই? সেই প্রশ্ন কিন্তু উঠছে। এবং এরকম একটি সাংবিধানিক সংকটকে সামনে রেখে আগামী সংসদ বসতে যাচ্ছে। আমরা আশা করব এই সংসদ একটা যোগ্য স্পিকার আমাদেরকে অন্তত উপহার দেবে, যিনি এই দক্ষিণ এশিয়ায় টেকসই গণতন্ত্র, সুশাসন এবং একটা উন্নয়নধর্মী জাতির একটা দিক নির্দেশনার দিকে পার্লামেন্টকে নিয়ে যেতে পারবে। কিন্তু যেভাবে এখন পর্যন্ত পদায়ন হচ্ছে এবং পুরস্কারের যে নাটক আমরা দেখলাম বাংলা একাডেমিতে, এই জায়গায় আমাদের ভয় লাগে। আমরা ভয় পেতে চাই না, আমরা আবারও বলছি যে আশাবাদী হতে চাই। আমরা যখন দেখি একজন বিশিষ্ট কবিকে দাওয়াত দিয়ে ডেকে এনে ঠিক আগ মুহূর্তে তাকে বলা হচ্ছে আপনাকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়নি, তাহলে আমি প্রশ্ন করতে পারি যে তাকে আপনি সিদ্ধান্ত নিলেন কেন, তাকে দাওয়াত করলেন কেন? আগেই তাকে বাদ দিয়ে দিতেন। তিনি তো বলেছেন যে আমি প্রত্যাশাও করি না, এটা আমি তদবিরও করি নাই। তাহলে এই যে পুরনো সংস্কৃতি, যেটাকে এই জুলাই আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময় বলা হয়েছিল যে বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে যাবে, একটা স্বপ্নের দিকে যাবে, যেটাকে জনাব তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান বলেছিলেন। আমি খুশি হতাম উই হ্যাভ এ প্ল্যান যদি বলতেন, তাহলে এটা উই হ্যাভ এ প্ল্যান তিনি বলেছেন পরে, তো পরে হয়তো তিনি বলেছেন। তো এখন মানে একই বক্তৃতায় বলেছেন। তো আমাদের এই যে যৌথ নেতৃত্বের যে ধারণা, অর্থাৎ ফ্যাসিবাদ জন্ম হয় কিভাবে? ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী ধারার প্রবণতা জন্ম হয় হলো ব্যক্তি পূজা থেকে, এবং উই এর জায়গায় যখন আই ডমিনেট করতে থাকে, আর যখন যৌথ নেতৃত্ব, যখন যৌথ চিন্তা, যৌথ জ্ঞান একসঙ্গে কাজ করে, তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে কম। কিন্তু আমরা দেখেছি যে ব্যক্তিতান্ত্রিক রাজনীতি আমাদের দেশে আইনের শাসনকে নষ্ট করে দেয়, ব্যক্তিতান্ত্রিক বিচারিক চেতনা আইনের শাসনকে নষ্ট করে দেয়। আমরা স্বপ্ন দেখতে চাই, আবারও বলছি, আমরা অনেকেই বিশ্বাস করি যে জনাব তারেক রহমান যে ভোটটি নেতৃত্ব দিলেন, সেই ভোটটি এমন জায়গায় চলে গিয়েছিল যে বাংলাদেশ বনাম বাংলাদেশের বিপন্নতা এই জায়গায় চলে গিয়েছিল। এবং অনেক মানুষ যারা ব্যক্তিগতভাবে হয়তো বিএনপিকে সমর্থন করে না, কিন্তু বাংলাদেশ বাঁচাতে তারা কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে, মুক্তিযুদ্ধের স্পিরিটকে বাঁচাতে তারা ধানের শীষে ভোট দিয়েছে। সেই মানুষগুলোর দিকে তাকাতে হবে যারা বিএনপি না করেও বিএনপিকে সমর্থন করতে বাধ্য হয়েছিল, কারণ সেখানেই আইনের শাসনের সম্পর্কটা জড়িত। আজকে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়ার জায়গা নেই, সেটাকেও যদি পুরনো কায়দায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, তথ্য মন্ত্রণালয় থেকে ওই ডেঙ্গুর খবরটাকে রেগুলেট করা হয়, এটা কিন্তু রাজনৈতিক না, এটা জনবিরোধী কাজ হবে। দেশের তালুকদার, যে দেখুন, আপনি অনেকগুলো কথা বলে ফেলছেন ইতিমধ্যেই। নিরাশা, হতাশা এটা সাহসী শক্তিশালী মানুষের জন্য মানায় না। কিন্তু আমরা খুব সহজেই এক ধরনের বিলাসিতা মনে হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি খুব সমালোচনা প্রবণ হই এবং নিরাশ হওয়ার একটা মানসিকতাকে আমরা ধারণ করে ফেলি। দেখুন, আমি খুব সংক্ষেপে আপনার কথাগুলোর উত্তর আমার দেওয়া এই জন্য জরুরি হয়ে গেছে। যেমন আপনি একটা কথা বলেছেন, সাংবিধানিক সংকট শুরু হয়ে গেছে। আমি আপনি একই পেশার মানুষ, অন্তত আইন পেশায় নিয়োজিত কোনো ব্যক্তি এই একটা বা দুইটা শপথকে সাংবিধানিক বা অসাংবিধানিক বলবে, এমনটা আমাদের মতো পেশার মানুষদের কাছে মানুষ আশা করে না। আমরা অন্তত সত্যিটা যদি না বুঝি এবং সঠিকটা না বুঝি এবং মানুষের কাছে উপস্থাপন না করি, তাহলে আমাদের যদি বোঝার মধ্যে সীমাবদ্ধতা থাকে, সেটা বড় দুঃখজনক হবে। যেমন আমি এইটাই আপনাকে আগে বলতে চাই, এই কারণে বাট এটা তো একটা জটিলতা তৈরি করতে পারে। জটিলতা চিন্তায় হচ্ছে, কর্মে না, আমি বলছি যে যারা শপথ নিলেন তারা তো, আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি একদম পরিষ্কার। না, আমি আপনার ব্যাখ্যা শুনছি, কিন্তু তারা তো বলবেন যেহেতু শপথ নিয়েছেন, শপথ পড়ানো হয়েছে তাদেরকে, এবং তারা
ওই জুলাই চার্টারকে সামনে নিয়ে আসবেন এবং তখন একটা পরিস্থিতি তো তারা তৈরি করবার চেষ্টা করবে। আমি আপনাকে খুব সহজ সুন্দরভাবে আমার উপলব্ধি মতো, আমার যোগ্যতা মতো আমি আপনার কাছে উপস্থাপন করি। আপনি শুনুন, একটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বিকজ অফ আর্টিকেল 120, মানে অ্যাজ পার আর্টিকেল 123 অফ দি কনস্টিটিউশন। সংসদ শূন্য হয়েছে, সংসদ নাই দেশে, সরকার নাই, সংসদ ভেঙে দিয়েছে, সুতরাং নির্বাচন হতেই হবে। যারা এই সংসদ নির্বাচনে নির্বাচিত হলেন তাদের কি আর কোনো পরিচয় ছিল? সংস্কার কমিশন বা সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা কি নির্বাচিত হয়েছিলেন? হন নাই। তাহলে আপনি প্রথম শপথ নিলেন আপনি আর্টিকেল 148 অনুসারে, আপনি সেটা নেওয়ার পর দ্বিতীয় শপথের সুযোগটা কোথায়? আপনার তো আর কোনো পরিচয় নাই। এখন আপনি বলতেছেন জুলাই সনদ, জুলাই সনদ বাস্তবায়নের জন্য এবং হা ভোটের জন্য। আমি আপনার অনুষ্ঠানে বলে গেছিলাম যে জুলাই সনদের এই বিষয়টাকে এই মুহূর্তে যেহেতু রাজনৈতিক দল একটা কনসেনসাসে পৌঁছেছে এবং আমাদের দেশে বহু নজির আছে যে এরকম বহু কিছুতে পলিটিক্যাল কনসেনসাসে পৌঁছার পরে পরবর্তী সময় দ্যাট ওয়াজ কনভার্টেড ইনটু লজ। সুতরাং এখন তো আমাদের সেই জিনিসটা, আমরা রাজনৈতিক দল কনসেনসাসে পৌঁছে সরকার বানিয়ে দিয়েছে, ইউনূস 1.5 বছর শাসন করে গেলেন। তাহলে আমাদের যে জিনিসটা সেটা হলেই আমরাও তো কনসেনসাসে পৌঁছে গেছি রাজনৈতিক দল, যে আমরা দেশে জুলাই সনদ যেটা দেখেন বিএনপি অনেকগুলোতে প্রথম ডিসেন্টিং নোট অফ ডিসেন্ট এক্সপ্রেশন দিয়ে গেছে, নোট অফ ডিসেন্ট যেটাকে বলা হয়। তারপরেও কিন্তু দেশের রাজনীতির স্বার্থে বিএনপি কি করেছে। এবং আপনি দেখবেন ইউনূস সরকার বিএনপির যখন এইটাকে প্রেসিডেন্সিয়াল অর্ডারে রেফারেন্ডামে যায় এইটার সমর্থনে, আপনি দেখবেন বা গেজেট নোটিফিকেশন যখন এটার হয় তখন কিন্তু বিএনপির দেওয়ার ডিসেন্টিং নোটকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তারপরও কিন্তু এর কারণটা কি ছিল? যে দেশে দীর্ঘদিন যাবৎ একটা নির্বাচিত সরকার নাই, একটা অনির্বাচিত সরকার এসে দেশ চালাচ্ছে, যেখানে দেশের সকল ক্ষেত্রে মনে হচ্ছে আমাদের কাছে, আমরা লক্ষ্য করেছি যে দেশের কোনো উন্নতি হচ্ছে না, বরং অবনতির দিকে যাচ্ছে দেশ। সেই জন্য মানুষ, এই রাজনীতিবিদ, বিশেষ করে রাজনৈতিক দল বিএনপির তার উদ্দেশ্যই ছিল যে স্বৈরাচারের পতন হবে, মানুষ ভোট দিয়ে তার নিজের সরকার বানাবে, যারা রাষ্ট্রের মালিক। বিএনপি সেই সংগ্রামে লিপ্ত ছিল এবং সেইটাই কিন্তু বাস্তবে রূপ নিয়েছে, সেই কারণেই নির্বাচন হলো। তাইলে আপনি দেখেন এখন বিএনপির বক্তব্যকে, বিএনপি সহ আজকে যারা 2টা ওত নিলেন, একটি রাজনৈতিক দল যারাই আজকে যাদেরকে আপনারা ভয় পাচ্ছেন তারা 2টা ওত নিছেন। এই 2টা ওত নেওয়ার কি, এটা হলো কি, আমি আর একটা টেলিভিশনে বলছি, আজ আপনার কাছেও বলে যাই, আমি অনেক সময় দেখেছি খুব নামি দামি পেশেন্ট যখন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যায় তখন 2 টাকা 5 টাকার ওষুধ দিয়ে কি করে তাদেরকে আরও সান্ত্বনা, কারণ তারা ফিটা একটু বেশি দেয় দেখে কি করে ওই যে ডিস্টিল ওয়াটারের 4-5টা বোতল দিয়ে দেয়, যে এটা প্রতিদিন সকালে একটা খাবেন। ওইটা কিন্তু ওষুধের অংশ না, কিন্তু ওই যে পরিমাণ ফিটা নিয়েছে ওইটাকে হাল করার জন্য উনি মনে করে যে ওষুধের মাত্রাটা আর একটু বাড়াই দেয়, তো সেজন্য ওষুধ তো আর দেয় নাই, ডিস্টিল ওয়াটার। আমার কাছে আপনি কোন কারণে, আপনার কী লোকাস্টিন্ডি ছিল যে আপনি দ্বিতীয় ওত পড়বেন? আপনিও তো ওই কনসেনসাস কমিশনে একজন রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করে গেছেন, আপনারাই তো কমিটেড ছিলেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, আগামী সংসদ আসবে, সেখানে সংস্কার কমিশনের সংস্কার যা কিছু উপস্থাপিত হবে আমরা তাই করব। কিন্তু আপনি দেখেন সেইটাকে সরে গিয়ে এখন কি বলছেন, আমি অত্যন্ত ব্যথিত হয়েছি আমার বন্ধু যখন বলে যে সাংবিধানিক একটা ক্রাইসিস, এখানে সংবিধানের বিন্দুমাত্র কিছু নাই, বরং বিএনপি যদি দ্বিতীয় ওত পড়তে তাহলে আমি মনে করতে পারতাম যে বিএনপি অন্যায়ভাবে সাংবিধানিক অবস্থা থেকে না। আমার আরেকটু কথা আছে, আপনার এটা একটু শেষ করতে হয় আমার, সেটা হলো আপনি দেখেন বরিশাল আদালতে যে ঘটনাটা ঘটেছে, আমি জানি না এটা কত বড় ঘটনা। এরকম ঘটনা অহরহ আদালত প্রাঙ্গণে হওয়াটা আমি দেখেছি, অতীতে হয়েছে। এখন যতটুক না ঘটনা শব্দ হয়ে সাউন্ড হচ্ছে তার চেয়ে অনেক বড়। তারপরেও আপনি একটা জিনিস দেখেন, একটা সরকারের এখানে কি আছে। এখন আমি একটি রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী, একটা ঘটনা ঘটে গেছে যেখানে আপনি দেখেন সেই সমস্ত পরিচয়ের বারের নির্বাচিত সভাপতি তাকে কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেছে। আপনি সুপ্রিম কোর্টে যেটা দেখেছেন, আমরা খুব সহজে অল্পতে এত অধৈর্য হয়ে গেলে চলবে না। আপনি যেটা সুপ্রিম কোর্টে দেখেছেন এটার কারণটা কি, ইতিমধ্যেই আপনি দেখবেন যে যাদের সঙ্গে একটা প্রতিপক্ষ ওইখানে দাঁড়িয়ে গেছে এবং তারা কি, তারা শান্তিপূর্ণভাবে কিন্তু তাদের উপস্থিতি না, তারা ইতিমধ্যেই এমনভাবে উচ্ছৃঙ্খল আচরণ করতেছে
যে কারণে একটি রাজনৈতিক মানে সহযোগী সংগঠনে যারা আইনজীবী ফোরামের লোকজন তারা যুক্তিসঙ্গত কারণেই এটা সামনাসামনি দাঁড়িয়ে গেলেন। আর একটা জিনিস যিনি কথাটা বললেন আপনি পুরস্কারের ব্যাপারটা, ওই যে একজন সাংবাদিক একজন কবি রায়হান মোহন রায়হান, আমি যেটা বুঝলাম আর কি আপনার কথায়, যদিও আপনি নাম বলেননি, এখন একটা সরকার যেখানে তাকে দাওয়াত করেছে, দাওয়াতের পরে গিয়ে দেখলেন তিনি রিহার্সালও দিয়েছেন। হ্যাঁ হতে পারে, কিন্তু কোনো একটা সময়ে যে একটা সিদ্ধান্ত ভুল, সেটা তাৎক্ষণিকভাবে যদি ভুল এবং সেটাকে যদি জানার পরে তাৎক্ষণিকভাবে সমাধান করে, আপনি ভুলভাবে একজনকে আমন্ত্রণ জানিয়েছেন, ভুলভাবে একজনের নাম ঘোষণা করেছেন, এখন আপনি কি তৃতীয় ভুলটা করবেন এই ভুলটাকে মেনে নিয়ে, নাকি ওই মুহূর্তে ভুলটাকে সংশোধন করবেন? কোনটা করবেন আপনি? এবং তার অতীতের পরিচয় বা তার রাজনীতি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যেটা, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে সেটাও অনেক বিতর্কিত আচরণ মানুষের কাছে অতীতের সময়কালে ঘটে যাওয়া অনেকেরই মনে আছে সেটা। তো আমার বক্তব্য হলো এইটাকে আপনি যত বড় করে দেখেছেন বা যেভাবে আপনি উপস্থাপন করলেন, আমার কাছে এটাকে অত বড় কিছু মনে হয় না। থ্যাংক ইউ। আর মব এটা হবে কেন শোনেন, কিছুদিন আগ পর্যন্ত আমরা আন্দোলন করে একটা স্বৈরাচারকে সরিয়েছি। এখন মব শব্দটা এটা হইলে হালে জন্ম নেওয়া একটা শব্দ, কোনো অন্যায় দেখলে সেটা প্রতিবাদ। এখন আইনজীবীরা থাকে কোর্ট এলাকায়, আপনি কি গুলিস্তানে গিয়ে ভাঙচুর করবেন বা গুলিস্তানে গিয়ে ইয়া করবেন, কি বলে এটাকে, ওই যে মিছিল করবেন? না, ভাঙচুর করবে না। আমি বলছি যেটাকে আপনারা ভাঙচুর বলছেন, আইনজীবীরা তার প্রটেস্টটা কোর্টেই করবে, ধন্যবাদ। গুলিস্তানে না। ভাষাটা নিয়ে আমার কথা। আমরা যারা বিশ্বাস করি যে পেশাজীবী সংগঠনগুলো দলের লেজুর হবে না, অর্থাৎ দলীয় রাজনীতির প্রভাব মুক্ত হবে পেশাজীবীদের জায়গাটা, একই রকম ভাবে একজন কবি বা সাহিত্যিকের, একজন সাংবাদিকের রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, তার সৃষ্টি, তার রিপোর্ট, তার লেখা উপন্যাস, তার লেখা জার্নাল, সেটাকে একাডেমিক্যালি দেখতে হবে। এবং সেটা যদি নোবেল কমিটিও পুরস্কার দেয়, সে তখন কিন্তু বিবেচনা করে না যে ওই লেখক বা কবি কমিউনিস্ট না ক্যাপিটালিস্ট, তারা তার লেখাটাকেই কিন্তু মূল্যায়ন করে। কিন্তু আমাদের দেশে কি হয়, রাজনৈতিক বিবেচনা, রাজনৈতিক পরিচয় যখন প্রধান হয়ে যায়, তখনই কিন্তু বিপত্তিটা ঘটে। এবং এই জুলাই অভ্যুত্থানের যে রিফর্মের কথা বলা হয়েছিল, সেই রিফর্মের বড় একটি জায়গা ছিল যে এই সমস্ত ডাক্তারদের সংগঠন, উকিলদের সংগঠন, এগুলোকে দলীয় লেজুর ভিত্তি থেকে মুক্ত করা, যাতে করে সেখানে মেধাবী এবং সৎ লোকেদের প্রাধান্যটা বৃদ্ধি পায়। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে জুলাই স্পিরিটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই যে পুরনো যে ফ্যাসিবাদীর প্রবণতা, অর্থাৎ দলের প্রভাবে আমি শক্তিশালী, আমার নিজের কিছু নাই, এই যে দলীয় পান্ডাগিরি, এই পান্ডা সংস্কৃতিটাই হলো আমাদের গণতন্ত্র এবং আইনের শাসনের একটি বড় সমস্যা। এবং এটাকে যদি আমরা সকলে মিলে অ্যাড্রেস না করি, এবং আমার বিশ্বাস জনাব তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে থেকে সেই স্পিরিটগুলো উনি গ্রহণ করেছেন, এবং উনি যখন বলেছেন ওনার প্ল্যান আছে, আমরা যারা সাধারণ নাগরিক আমরা আশা করেছি যে ওই প্ল্যানটাই হয়তো, ওই শিক্ষাটাই হয়তো আমাদের দেশে একটি উন্নত গণতন্ত্রের জায়গা হিসেবে এখানে প্রতিফলিত হবে, এবং আমরা এখনো আশা করতে চাই সেটা। এবং সেই উদ্যোগ যদি হয়, নিশ্চয়ই সেগুলো সাধুবাদ পাবে। ভুল তো হতেই পারে, কিন্তু ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেটি হলো আমাদের আলোচনার বিষয়। যেমন ধরেন, আমাদের দেশে আইনের শাসনের একটি বড় প্রতিবন্ধকতার জায়গা হলো দায় মুক্তির সংস্কৃতি। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আপনার পলিটিক্যাল বিবেচনায় অনেকে অনেক দায় মুক্তি নিয়েছে, খুনের দায় মুক্তি, গুমের দায় মুক্তি ইত্যাদি নিয়েছে। যেমন আমাদের অন্তর্বর্তী উপদেষ্টারাও কিন্তু একটা অধ্যাদেশ করে তারাও কিন্তু ফৌজদারি এবং দেওয়ানি কার্যক্রম থেকে তারা কিন্তু দায় মুক্তি নিয়েছে। কিন্তু আমরা ইতিহাসে দেখেছি এই দায় মুক্তি কিন্তু ধোপে টেকে নাই, বরং ওই দায় মুক্তিওয়ালাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, আজকে বিদায়ী উপদেষ্টাদের সম্পর্কে যে বিরাট বিরাট দুর্নীতির আমলনামা জাতীয় দৈনিকে প্রকাশিত হচ্ছে, দুদকে বাই নেম অভিযোগগুলো আসতেছে, ইনফরমেন্টরা নিজেদের নাম পরিচয় দিয়ে অভিযোগ দিচ্ছে, সেগুলোকে আমলে নেওয়া হবে কিনা? যদি আমলে নেওয়া হয়, আমরা বুঝবো যে দেশে আইনের শাসন শুরু হয়ে গেছে। এবং সেগুলোকে অবশ্যই অভিযোগ ওঠা মাত্র, আমার বিজ্ঞ সিনিয়র এখানে আছেন, এখানে অভিযোগ ওঠা মাত্রই কিন্তু একজন লোক দোষী হয় না, কিন্তু জাতি ডিমান্ড করে একটা ইনকোয়ারি, নিরপেক্ষ ইনকোয়ারি। এবং নিরপেক্ষ ইনকোয়ারি যখন শুরু হবে, তখনই বোঝা যাবে যে আইনের শাসন কতটা কার্যকর হয়েছে। আমরা যেটা শুরুতেই বলেছিলাম যে আমরা সমালোচনার দরজাটা জারি রাখতে চাই, ওপেন রাখতে চাই। এখন সমালোচনাকে যদি খারাপ অর্থে আমার বিজ্ঞ সমালোচক দেখেন যে এটা তো গণতন্ত্রের শক্তি,
যে সমালোচনা যত বেশি হবে তত বেশি ভাববেন যে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে, এবং সমালোচনাকে আপনি যত বেশি সহ্য করতে পারবেন আপনি ভাববেন যে আপনার গণতান্ত্রিক চেতনা আরো বেশি দৃঢ়, যেটা অতীতে আমরা দেখতে পাইনি। তারেক রহমান যখন গণতন্ত্রের কথা বলবেন, টেকসই গণতন্ত্রের কথা বলবেন, যখন আইনের শাসনের কথা বলবেন, ওনাকে সেই সমালোচনা গ্রহণ করার ধৈর্য সহ্য শক্তি থাকতে হবে, এবং সেটাই হলো জুলাই স্পিরিটের মূল চেতনা, এবং এটাই হলো নতুন রাজনৈতিক ব্যবস্থার স্বপ্ন, যেটার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। এবং আমি আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, যেহেতু আপনি কনস্টিটিউশনাল ক্রাইসিসের কথাটাকে নাকচ করছেন, আমি বলছি এই কারণে যে এটার আপনার ফিলোসফিক্যাল মেরিট নিয়ে আমি কথা বলছি না, আমি কথা বলছি প্রসিডিওরাল ম্যাটার নিয়ে। অর্থাৎ আমাদের এখন পর্যন্ত যে সংবিধানটা আমরা মানি এবং যে সংবিধানের আওতায় আমাদের মাননীয় এমপিরা শপথ নিয়েছেন, এই শপথটা যারা নিয়েছেন তারা এখনো পর্যন্ত আমার এই বিদ্যমান সংবিধানটাকে মানে, এবং সেই সংবিধানের আপনি আমার চেয়ে আরো ভালো জানেন যে সংবিধানের 142 অনুচ্ছেদ স্পষ্ট করে বলে দিয়েছে যে পার্লামেন্ট ছাড়া সংবিধানকে পাল্টানোর রিফর্ম করার আর কোনো রুট খোলা নাই। কিন্তু এই গণভোট, এই দ্বৈত শপথ আর একটা ভিন্ন রুট ওপেন করেছে। এই ভিন্ন রুট ওপেন করাটা কি সাংবিধানিক সংকট হতে পারে না? আপনি পৃথিবীর অন্যান্য দেশের কনস্টিটিউশনাল ক্রাইসিসের ইতিহাস পড়েন, এভাবেই কিন্তু শুরু হয়, এভাবেই কিন্তু পার্লামেন্ট থেকে ওয়াকআউট শুরু হয়, পার্লামেন্ট অকার্যকর হয়ে যায়। আর পার্লামেন্ট যখন অকার্যকর হয়ে যায়, একটি বিরোধী দল যখন পার্লামেন্টকে অকার্যকর করে দেওয়ার জন্য এই সমস্ত ইস্যুসগুলো যখন নিয়ে আসে জনতুষ্টিবাদী বিবেচনা থেকে, তখন কিন্তু অনেক বড় সাংবিধানিক সংকট তৈরি হয় এবং হয়েছে। ইতিহাসে তার হাজারটা নজির আছে, আমি চাইলে রেফারেন্স সহ আপনাকে দিতে পারি। তো সুতরাং আমাদেরকে সব কিছু অ্যাড্রেস করতে হবে। আমরা তো এখানে আমাদের আলোচনা দিয়ে সব কিছু উড়িয়ে দিতে পারবো না। আমরা না চাইলেও সূর্য পূর্ব দিকে উদিত হবে, আমরা না চাইলেও সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে। দেখুন, আমি আপনাকে খুব আবারও বলছি, 9 দিনের সরকার আপনি শুরু করেছেন যে মর্নিং শোজ দি ডেজ। আমাদের নিরাশ হওয়ার মতো, না, কিন্তু একই সঙ্গে উনি এটাও বলেছেন যে এখন এই সিদ্ধান্ত নেবার বা আমি বলছি যে সমালোচনা আমাদের করবার নিরাশ সময় হওয়ার মতো আসেনি। কিছু নেই। আপনি বলতে চাচ্ছেন একটা বেআইনি একটা কার্যক্রম কোনো একটি রাজনৈতিক দল সে নির্বাচনের পরে যদি সেটা করে, যদি আমি আপনাকেই বলি যে এখন দ্বিতীয় ওত পড়ার পরে এই রাজনৈতিক দলই যখন ঐক্যমত্য কমিশনে তার কনসেন্ট দিয়ে গেলেন, প্রথম কিন্তু সে স্বাক্ষর করতে চায়নি, তার একটা ছোট অ্যালাইন যেটা তাদের সঙ্গে আছে কম্পোনেন্ট, তারা কিন্তু করে নাই প্রথম। তাইলে আপনি দেখেন সে বলছে নির্বাচনের আগে এইগুলো হতে হবে, আবার বলছে না ঠিক আছে আমরা এটা সমর্থনও করি কিন্তু নির্বাচনও আমরা পরিত্যাগ করব না। তাহলে সেই মানুষগুলো আপনি বলেন সাংবিধানিক একটা ইললিগাল জিনিসকে, যার কোনো লিগ্যাল বেসিস নাই, সেই রকম একটা বিষয়কে আপনি যদি অনুমান করে মনে করেন দেশে এখন এই বিষয়গুলোকে যদি আপনি মনে করেন যে না দেশে বড় রকম একটা ক্রাইসিস তৈরি হচ্ছে, আপনি ব্যক্তিগতভাবে আপনার স্বাধীন চিন্তা করার অধিকার আছে, এটা ক্ষুণ্ণ করার অধিকার আবার অন্য কারণ নাই। কিন্তু আপনি মুক্ত চিন্তা করে যে কথাগুলো মুক্তভাবে বলার চেষ্টা করছেন, আপনার সেই কথাগুলো কতটা গঠনমূলক অথবা কতটা মানুষের জন্য সহনশীল সেটাও আপনাকে ভাবতে হবে। আপনার কথাগুলোই উস্কানিমূলক হয়ে যাচ্ছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে, আপনার কথা উস্কানিমূলক কিনা। কারণ যে দল, আমরা কি চাইছি, আমার দলের যিনি চেয়ারম্যান, যিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আজকে, তিনি নিজে পরিষ্কার বললেন যে আপনারা হা ভোট দিবেন, নির্বাচনী প্রচারণায় তিনি হা ভোট দেবেন, এরকম দু একটা সবাই আমি নিজে উপস্থিত ছিলাম। তাইলে হা ভোট যদি আজকে কেউ মনে করে যে হা ভোট একটি মাত্র রাজনৈতিক দলের এটা অর্জন, আর এরপর যদি তারা মনে করেন বড় বড় কথা বলে যার কোনো লিগ্যাল বেসিস নেই, কোনো যুক্তিসঙ্গত ভাবধারা নাই তার কথার মধ্যে, আর সেইটা শুনেই আমরা আতঙ্কিত হয়ে যাব, আপনি বলেন এটা কোনো যুক্তির মধ্যে মানায়? সেই কারণে আমি যে কথাটা বলছি, দায় মুক্তি মানে এই সরকার ক্ষমতায় আসে 9 দিন হয়েছে, এখন পর্যন্ত কোনো দায় মুক্তির কোনো ঘটনা ঘটেনি। আপনি যে কথাটা বললেন যে একজনকে দাওয়াত দিয়ে নিয়ে তাকে আবার, এটা ইতিমধ্যে বলেছেন, এর উত্তর আপনি দিয়েছেন। না আমি দিয়েছি, তারপরও আপনি দ্বিতীয়বার যখন কথাটা বলছেন আমি সেই জন্য আমি কথাটা আবারও বলছি যে একটা অনুষ্ঠানে চূড়ান্ত সিদ্ধান্ত
নেওয়ার জন্যই এখানে গেছে। কিন্তু তার আগে যখন একটা ইনফরমেশন আসে এবং সেটা যখন বিশ্বাসযোগ্য বিবেচিত হয়, সেখানে যদি অ্যাকশন না নিয়ে নীরব থাকে, আগামীকালকেই দেখবেন আপনার মত। কিন্তু ব্যক্তির সম্মান অসম্মান তো দেখুন, অত্যন্ত ব্যক্তির গুরুত্বপূর্ণ। সম্মান অসম্মানের চাইতো বাংলাদেশে তো ব্যক্তির- অসম্মানের এই সংস্কৃতিটাই ব্যক্তি গত কি কয়েক গণহত্যা বছরে। সহায়ক? না, না। এই ব্যক্তি কি গণহত্যা না, না, সহায়ক? আমি অর্থাৎ তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা যদি দেখেন, তার যেই কারণটায়, আমি আসলে কারণটা এখন পর্যন্ত জানি না। এখন মোহন রায়হানের যেটা আপনি বলছেন ফেসবুকে স্ট্যাটাস আপনি দেখেছেন, আমি দেখিনি, বা সরকারের তরফ থেকেও এখন পর্যন্ত কোনো রকম ব্যাখ্যা আসেনি এটার। হয়তো কালকে আসবে বা আমরা দেখবো, পাবো। না, কিন্তু কাউকে যদি আপনার কথা অনুযায়ী পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে না দেওয়া হয়, তাহলে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে এমন লোকজনকে যখন দেওয়া হবে তখনই তো প্রশ্ন উঠবে, যদি সে যোগ্যও হয়। না, এটা আমার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ইজ নট দি প্রবলেম অ্যালন। এখানে প্রবলেমটা হলো একটা রাজনৈতিক দলের বিশ্বাসী বা আদর্শের একটা লোক, সে যখন একটা জিনিস এবং তার কর্ম, যে কর্মের উপরে অ্যাসেস করে বা বিশ্বাস করে তাকে যে পুরস্কারটা দেওয়ার কথা ছিল, সেখানে অ্যাসেসমেন্টে হয়তো ভুল হয়ে গেছে। সেই ভুলটা যখন ধরা পড়েছে, সেটা তখন সংশোধন করছে। আমি মনে করি সেটাই মহত্ব। সেটাকে আরেকটা ভুল হিসেবে আমাদের চিহ্নিত করার সুযোগ নেই। এবং এটা ব্যক্তিগত কোনো কারণে আমাদের যদি মনে হয় যে আমরা এটাকে ভুল বলে আমরা এটাকে প্রচার বা প্রচারণা চালাবো, সেটা একটা ভিন্ন জিনিস, সেটা হতেই পারে কারণ না কারণ। আমি আসছি আপনার কিন্তু না, আমি তো আরেকটা জিনিস আমি বলবো, আপনার কাছে আসছি, আমি শেষ করতে হবে, জাস্ট ক্লোজিং রিমার্কস। তো আমি আসছি মিস্টার তালুকদার। দেখুন, আসলে আলোচনাগুলো খুব আমাদের দেখতে হবে একাডেমিক এবং প্রসিডিওরাল জায়গা থেকে। আমার বিজ্ঞ সমালোচক গণভোটের কথা বলেছেন। গণভোটটা যখন হয়, আমাদের আইনজীবীদের মধ্যে যারা একটু অল্প জ্ঞানী আমাদের মতো যারা আছে, আমরা তখনই অনেকে বলেছিলাম যে এই গণভোটটা এই সংবিধানের আওতায় হতে পারে না। কিন্তু সাংবিধানিক সংকটটা তখনই জন্ম দেওয়া হয়েছে, অর্থাৎ যেই গণভোট আমাদের বিদ্যমান সংবিধান অ্যালাউ করে না, সেরকম একটি গণভোট এবং পার্লামেন্টারি ভোট একই দিনে হয়েছে। এবং বিএনপি শুরুতেই কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সাথে বলেছিল, আমি সেটাকে সঠিক মনে করি, যে দুইটি ভোট একই দিনে যেন না হয়, তাহলে একটা ডিবেটের একটা রুম খোলা থাকতো। কিন্তু একটা পর্যায়ে তারা নতি স্বীকার করেছে এবং একই দিনে এই আমি বলবো যে জনতুষ্টিবাদের কাছে না, একই দিনে কিন্তু বিএনপি চেয়েছে, শেষ মুহূর্তে গিয়ে অন্যরা আলাদা আলাদা দিনে চেয়েছিল, জামাত এবং অন্য। না, তারাও আলাদাভাবে চেয়েছিল, পরে আবার তারা শিফট করেছে। তো এই যে শিফট করা এক জায়গায় আসে, এগুলো তো পলিটিক্সে হতেই পারে। কিন্তু আমি যেটা বলছি যে আমরা যদি গভীরভাবে আমাদের সংবিধানের দিকে তাকাই, ইন টার্মস অফ রুল অফ ল, আমাদের কনস্টিটিউশনে যে গণভোটটি হয়ে গেল, সেটার কোনো স্পেস আছে কিনা। আমি এই সংবিধানের সাথে দ্বিমত করতে পারি, এই সংবিধানকে নাও মানতে পারি, ছুঁড়ে ফেলে দিতে পারি, নতুন সংবিধান আমি রিরাইট করতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা আছে, লাইক আমাদের প্রেসিডেন্ট, বর্তমান মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে হাজারটা সমালোচনা আছে, পছন্দ করে না, কিন্তু তার অধীনে তো এই অন্তর্বর্তীয় ওত নিয়েছে, তার কাছে আমাদের এই নতুন ডেমোক্রেটিক পার্লামেন্টও শপথ নিয়েছে। কিন্তু মনের জায়গায় যদি আপনি প্রশ্ন করেন, সেখানে কিন্তু উত্তরটা হয়তো ভিন্ন আসতে পারে। কারণটা কি? কারণটা এটাই রুল অফ ল, যে যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারটি আছে, ওই চেয়ারকে রেসপেক্ট করা এবং ওই ব্যক্তি নয়, ওই চেয়ারকে রেসপেক্ট করার জন্য যা ফর্মালিটি সেটা করতে হয়েছে। সেই একই অবস্থান থেকে, একই প্রেমিস থেকে যদি আমরা এই গণভোটকে দেখি, আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্টে এটা নিয়ে একটা মামলাও ফাইল হয়েছে গণভোটের লিগালিটি নিয়ে, হয়তো এটা হিয়ারিংও হবে, আমি জানি না এর ভবিষ্যৎ কী হবে, বিজ্ঞ আদালত ভালো বলতে পারবেন। তো সুতরাং এই অভিযোগ, অর্থাৎ বিচারিক পর্যায়ে এই সমস্ত মামলা, এই সমস্ত রেফারেন্ডামকে আজকে কেন চ্যালেঞ্জ করা হচ্ছে, আইনগতভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে এই কারণে যে এখানে সাংবিধানিক ব্যত্যয় ঘটেছে, এটা আজকে অ্যাড্রেস করতে হবে। এবং ব্যত্যয় কারেক্ট করার জায়গা কি, আমি বিভিন্ন জায়গায় বলেছি, যেহেতু আমাদের পার্লামেন্ট আছে, পার্লামেন্টের প্রসিডিওর দেওয়া আছে, সেই প্রসিডিওরের মধ্য দিয়ে যে ভুলগুলো ইতিমধ্যে হয়ে গিয়েছে, জাতির সামনে ওপেনলি আলোচনা করে এগুলোকে কারেক্ট করা যায়। আমার এই আলোচনা উস্কানি নয়, আমার আলোচনা হলো প্রবলেমকে অ্যাড্রেস করা। আমরা যদি প্রবলেমকে অ্যাড্রেস না করতে শিখি, আমরা প্রবলেমকে সলভ করতে পারবো না। কিন্তু আমাদের সমস্যা হলো, পলিটিক্সের বড় সমস্যা হলো প্রবলেমকে আমরা অ্যাড্রেস করি না, প্রবলেমের মাঝে ফ্যাসিবাদী কায়দায় ষড়যন্ত্র খুঁজি, প্রবলেমের মাঝে আমরা বিরোধিতা খুঁজি। সুতরাং আমরা যখন একটি গঠনমূলক আলোচনার জায়গায় যাচ্ছি, আমাদেরকে একটা গঠনমূলক আলোচনার মধ্যেই যেতে হবে। জি, দেখুন, তালুকদার, আমরা দুইজনই পেশায় আইনজীবী। আপনি যদি গণভোটটাকে সাংবিধানিক বলেন, তো এর চেয়ে দুঃখ আর
আমার মনে হচ্ছে আমি সাংবিধানিক বলি না, বলছি অসাংবিধানিক। না না, আপনি ওই অশব্দটা বলেন, আপনি সাংবিধানিক বলেছেন। না, আপনি আবার একটু পরে দেখে নিয়েন, এটা আমি আপনাকে বলে দিই। আমি আবারও কারেক্ট যদি হ্যাঁ, বলেন, তাহলে হ্যাঁ, আপনার কারেক্ট করা উচিত। এটা চ্যালেঞ্জ হয়েছে। আমি বলছি আপনার কারেক্ট করা উচিত এটা। এই গণভোটটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, পিও অর্ডারে হয়েছে। ইজ ইট এ অর্ডিন্যান্স? তো এটা যদি অর্ডিন্যান্স না হয়, আপনি দেখেন বিএনপি কেন মেনে নিল। বিএনপি সবসময় বলেছে, বিএনপি প্রথম বলেছে যে গণভোটের কোনো প্রয়োজন নাই, রাজনৈতিক দল আমরা কনসেনসাসে পৌঁছেছি, যা সংস্কার করতে হবে তা আমরা করবো আগামী নির্বাচন। আর সংস্কার করতে হলে একটা সংবিধান, একটা সংসদ লাগবে, সেই সংসদ এসেছে। তাহলে আপনি দেখেন সমস্যা তৈরি হওয়ার আগে কল্পনা করে আপনারা কত বড় বড় সমস্যা ইতিমধ্যেই দেখে ফেলছেন। অথচ বিএনপি কি করলেন, নির্বাচনে জয়ী হওয়ার পর তাদেরকে যখন আমাদের এই সংবিধান অনুসারে ওত পড়ানো হলো, তখন কিন্তু তারা ওই যে জিনিসটা যার আজকে পর্যন্ত আইনের কোনো রূপ অর্জন করতে পারেনি, বিএনপি কিন্তু সেটাকে ঠিকই উপেক্ষা করে গেলেন। কেন গেলেন? এটা দিয়ে কি এটা মনে হয় যে সংস্কার বিএনপি করবে না? আজ পর্যন্ত দেখেছেন বিএনপি সরকার গঠনের পর বা নির্বাচন শেষ হওয়ার পরে বিএনপি একবারও কোনো নেতা কোথাও বলেছে যে আমরা এই যে ঐক্যমত্য কমিশনের যে 48 যেটা ইয়াতে কি বলে রেফারেন্স, উনি কিন্তু সেটা বলছেন না যে বিএনপি সংস্কার করবে না বা বিএনপি করতে না। চায় তাহলে আপনার এই শঙ্কা কেন? না না, আমি শেষ করিনি। আপনার এই ভয় কেন? আপনি কেন দেখতেছেন? আপনাদেরকে আর আপনাকেই আমি যদি প্রশ্ন করি যে এই সংস্কার সংসদ ছাড়া সম্ভব? আমি বারবার অ্যাড্রেস করে বলছি পার্লামেন্ট ইজ দ্য তাহলে অনলি পার্লামেন্ট ছাড়া যদি সম্ভব না হয়, তাহলে আজকে বিএনপি, আপনার কথা শুনে আমার কাছে মনে হয়েছে বিএনপি যদি দ্বিতীয় ওটটা করতো ওদের মতো হটকারী, তাহলে কি হতো? না, উনি তো সেটা বলছেন না। না, তাইলে সাংবিধানিক সংকট হতো না। আজকে একটা লোক ভুল করেছে, একটা রং ন্যারেটিভ। না, আমি কেন বলতে, আপনি আমার না, আমি আমার কথা শুনুন। আই এম অ্যাড্রেসিং দ্য ইস্যু। আমি আপনাকে এক লাইনে জিজ্ঞাসা করি, সাংবিধানিক সংকট কি কারণে হয়েছে বলেন? সাংবিধানিক সংকট এক লাইনে জানেন উত্তর দেন আপনি। এই দুইটি আমার হাতে সময় আছে, দুইটি ওতের মধ্য দিয়েই হয়েছে। এবার আপনার কথা শেষ, এবার আমি আপনাকে বলি, তাহলে শোনেন। কিন্তু 1 মিনিট। একজন ভুল করেছে, বিএনপি তার ভুল পথে হাঁটেনি। বিএনপি যেটা মনে করেছে এবং যেটা সাংবিধানিকভাবে সঠিক, বিএনপি সেই রাস্তায় চলছে। এখন আপনারা, আমি অনেককে লক্ষ্য করেছি ইতিমধ্যেই বিএনপি সরকারে আসার পরে, এবং এইটা বোধহয় আমার জানি না, এটা বোধহয় বিএনপির একটা দুর্ভাগ্য যে দেখুন সমালোচনা, আপনি জনাব তারেক রহমান যখন নির্বাচনে জয়ী হলেন, তাকে রয়টার প্রশ্ন করেছিল, আমার আজও মনে আছে, যে আপনারা কি জামাতকেও সরকারের বা ঐক্যবদ্ধ সরকারের যে কথা আপনারা বলেছিলেন, যে আপনারা কি সেটাই করবেন কিনা? শেষ করতে হবে। তখন কি বলেছে জানেন? আজকের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে আমরা চাই সংসদে একটি শক্তিশালী বিরোধী দল থাকতে হবে, তা না হলে সরকার দায়িত্বহীনতায় পড়ে যেতে পারে, সরকারের অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, সরকার সচেতন থাকবে না। সেই জন্য একটা শক্তিশালী বিরোধী দল সংসদে না থাকলে যেটা হবে, মানুষের আশা ব্যাহত হতে পারে। তাইলে আমরা দেখেন আজকে জামাত যে কাজটি করছে, আমি নামটা বলতে চাইছিলাম, এখন আপনার কারণে আমি নামটা বলে দিলাম। শেষ করতে হবে। জামাত যে কাজটি আজকে করলো, দ্বিতীয় ওত পড়লো, যেটা আপনি নিজেও এখন আমার সঙ্গে বললেন যে অসাংবিধানিক। বিএনপি ভুল পথে না হেঁটে বরং যেটা বিএনপি কমিটেড সেইটাকে সঠিক পথে চালানোর জন্য বিএনপি কিন্তু সঠিক কাজই করে যাচ্ছে। এখন আমার যেটা বক্তব্য, আপনি যতটা নিরাশায় পড়ে গেছেন, আমি কিন্তু অতটা হতাশ নই। এই কারণে হতাশ নই যে আমি এই যে মর্নিং শুজ দি ডেজ, আমরা 9 দিনই যে জিনিসগুলো আমরা লক্ষ্য করলাম, এটা থেকে এটা আমার কাছে বিশ্বাসজনক, যুক্তিসঙ্গত যে না, দেশ সঠিক নির্দেশনায় চলছে। অনেক ধন্যবাদ। যিনি আজকে দলের প্রধানমন্ত্রী, তিনি সঠিক পথেই দেশটাকে চালাবেন। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনি দেখতে পারেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, শঙ্কা থাকতেই পারে, আবার আশাও থাকতে পারে, এবং আমরা সবাই শেষ পর্যন্ত চাওয়া যে আমাদের যে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা, সেগুলো নিশ্চিত মানুষ তার অধিকার ফিরে পাক, এবং এর জন্য আইনের শাসন
প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং স্বচ্ছতার কোনো বিকল্প নেই। জবাবদিহিতার প্রসঙ্গটা হয়তো আরেকটু পরে আরও খানিকটা সময় দেওয়া যেতে পারে, কিন্তু এই তিনটে বিষয় কিন্তু অত্যন্ত প্রতিদিনকার বিষয় এবং আমরা আশা করব যে এই বিষয়ে সরকার অত্যন্ত মনোযোগী হবে। নিশ্চয়ই আমরা কেউই সংকট চাই না, কিন্তু একেবারে আশঙ্কা উড়িয়ে দিয়ে আমরা যদি ঘরেও বসে থাকি চুপচাপ, তাতে হয়তো সংকট সমাধান হবে না। কারণ আমাদের সমাজে অশুভ শক্তি অত্যন্ত ক্রিয়াশীল, দীর্ঘদিন যাবতীয় আছে, এটা যেন আমাদের সবার মাথায় থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।